সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক শেষে যৌথ ঘোষণা, শিগগিরই তারিখ ঘোষণা করবে ইসি। দুই নেতার বৈঠকে কেটে গেছে অনিশ্চয়তা। এখন বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান মির্জা ফখরুলের। কেবল একটি দলের সঙ্গে আলোচনা করে সরকারের যৌথ ঘোষণায় আপত্তি এনসিপির। ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু, করোনা কেড়ে নিল 2 জনের প্রাণ। তীব্র গরমে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ। শিশুদের বাড়তি যত্নের পরামর্শ। দেশে প্রতি 3 নারীর 2 জনই যৌন হয়রানির শিকার। 10 বছরে সহিংসতা বেড়েছে 28.5%। ভুক্তভোগীদের 93% নিতে পারেন না আইনি ব্যবস্থা। অপমানে আত্মহত্যাও কম নয়। আবারও সংঘাতে রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনীর প্রধান নিহত। তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে আগামী বছর রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সম্মতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। লন্ডনে দুজনের 1.5 ঘণ্টা ব্যাপী একান্ত বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দেখাতে হাস্যোজ্জ্বল দুজন একে অপরকে শুভেচ্ছা জানান, খোঁজ খবর নেন উভয়ই। বৈঠকের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম পৌঁছে দেন ছেলে তারেক রহমান। ডক্টর ইউনূসও তা গ্রহণ করে বেগম জিয়ার প্রতি সম্মান জানান। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই নেতার একান্ত বৈঠক। 1.5 ঘণ্টার বৈঠক শেষে হোটেল থেকে বের হন তারেক রহমান। এই সময় হাস্যোজ্জ্বল চেহারায় নেতা কর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারেক রহমান চলে যাওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু। খলিলুর রহমান জানান, আগামী বছর রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন শিগগিরই ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলেও জানান খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শুধু নির্বাচনেই নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। নানা জল্পনা কল্পনার পর অবশেষে একই টেবিলে দুই প্রভাবশালী নেতা। কে বলছেন রাজনীতির জমাট বরফের প্রথম ভাঙ্গন এটি। দুই পক্ষই এই বৈঠককে ঐতিহাসিক বলছেন। এই সংলাপ শুধু একটি বৈঠক নয়, এ যেন বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ রূপরেখাও বটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
এদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক পরবর্তী যৌথ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসায় অনিশ্চয়তা কেটে গেছে। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে যৌথ বিবৃতি দিতে পারে না সরকার। সাম্প্রতিক রাজনীতিতে নির্বাচন ঘিরে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েনের মধ্যে শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হয় ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। 1.5 ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষই। যৌথ বিবৃতিতেও জানানো হয়, ফলপ্রসূ হয়েছে আলোচনা। সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব বলেন, নির্বাচন ইস্যুতে যৌথ ঘোষণায় কেটেছে অনিশ্চয়তা। এ সময় বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান মির্জা ফখরুল। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব, এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ সময় সংবাদকে বলেন, রোজার আগে নির্বাচন হলে পূরণ হবে জনগণের দাবি, কাটবে সব শঙ্কা। যদি তারা নির্বাচনের তারিখটি রোজার আগে নিয়ে নেয়, তাহলে জনগণের দাবি পূরণ হবে, জনগণ আশান্বিত হবে, একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি দেখতে পাবো। নির্বাচন যত বিলম্বিত হবে, দেশের অর্থনৈতিক অবস্থা তত খারাপ হবে। তবে লন্ডন বৈঠকের পর যৌথ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনা করে যৌথ বিবৃতি দিতে পারে না সরকার। তবে রমজানের আগে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতির যে শর্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটিকে স্বাগত জানায় এনসিপি। শুধুমাত্র একটি দল বা একক ব্যক্তির সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করাটা, এটা রাজনৈতিক অঙ্গনে আমাদের কাছে মনে হচ্ছে যে অন্যান্য দলগুলোর প্রতি এক ধরনের অবজ্ঞা, অবমূল্যায়ন করা। সরকার কিন্তু এখানে দুইটা শর্ত দিচ্ছেন, সেই বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হলে এক, দ্বিতীয়ত হচ্ছে বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি হলে। ভিডিও বার্তায় ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, লন্ডন বৈঠকের ফলে নির্বাচন ঘিরে তৈরি হওয়া কালো মেঘ কেটে গেছে। এই দুই নেতা শীর্ষ ব্যক্তির বৈঠকের ফলে আমাদের আগামী যে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংকট নেই। সংকট কাটাতে সব পক্ষকে ছাড় দেওয়ার কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 4 দিনের যুক্তরাজ্যে সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে সফরের শেষ দিনে ডক্টর ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা। এদিন অ্যাডমিরালের ডেপুটি জেরেমি চার্চার এবং কমোডর হোয়েলি সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় বিশেষায়িত জাহাজ সার্ফে ভেসেল নিয়ে আলোচনা হয়। অন্য প্রসঙ্গ, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে, চলতি বছরে যা সর্বোচ্চ। এছাড়া আরও 159 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এর মধ্যে বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছেন 124 জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 3 জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের 4 জন, বাকি 1 জন ঢাকার। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 28 জনের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও 15 জনের। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সারা দেশে শনাক্তকরণ কিট বিতরণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি সব সরকারি হাসপাতালে হচ্ছে করোনা কর্নার। বিভিন্ন দাতা সংস্থা ও চীনের সহায়তায় কিট এবং টিকা সংগ্রহের পাশাপাশি মজুদ বাড়াতে সরকারিভাবেও আমদানির সিদ্ধান্ত হয়েছে।
আতঙ্কিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসূনা শেষের রিপোর্ট। 2020 সালের শুরুতেই করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ব। 5 বছরের ব্যবধানে আবারও নতুন করে এর বিস্তার ঘটছে। ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ার পাশাপাশি ভাইরাসটির নতুন নতুন সাবভেরিয়েন্ট চিহ্নিত হচ্ছে। বাংলাদেশেও ব্যাপকভাবে সংক্রমণের শঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা। চলতি বছর দেশে এখন পর্যন্ত 220 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ ত্যাগ ও মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করতে বৃহস্পতিবার থেকে শনাক্তকরণ কিট বিতরণ শুরু হয়েছে। জেলা পর্যায়ে বিতরণের পর বর্তমানে মাত্র 14 লাখ টিকা মজুত রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর। আমরা প্রত্যেকটা থেকে ধরেন 1 লাখ আরটিপিসিআর আর 5 লাখ র্যাপিড অ্যান্টিজেন চাইছি, প্লাস আমাদের সিএমএসির মাধ্যমে কেনার ব্যবস্থা হচ্ছে। চায়নার কাছ থেকে হেল্প চাইছি, ওরা আশা করতেছি যে একটা বড় অ্যামাউন্টের আমাদের ডোনেট করবে। আক্রান্তদের চিকিৎসায় 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সব হাসপাতালে করোনা কর্নার চালু নির্দেশ দেওয়া হয়েছে। ডিএনসিতে 50 বেড কোভিডের জন্য আলাদা ডেডিকেট করে রেডি রাখা হয়েছে, ইনক্লুডিং 15 বেডের আইসিইউ। এদিকে ভাইরাসের বিস্তার রোধে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তত ডিস্ট্রিক্টে একটা দুটো জায়গা যেন থাকে যে জায়গায় গিয়ে এই টেস্টটা করার সুযোগ থাকে। টেস্টের জন্য যে সমস্ত রিয়েজেন্ট বা যে সমস্ত প্রস্তুতি, সেগুলোর আমাদের প্রস্তুতি থাকতে হবে। পেনিক গ্রো করা যাবে না, কারণ স্কুল কলেজগুলোতে সতর্ক থাকতে হবে, কিন্তু কোনোভাবে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো হটকারী সিদ্ধান্ত যেন না হয়। মহামারী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলতে এখন থেকেই জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন তারা। সব ধরনের সতর্ক থাকা উচিত। প্রসূনা শীষ, সময় সংবাদ, ঢাকা। তীব্র গরমে পড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। অন্যদিকে গরমে নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমিও। নওগাঁয় একসঙ্গে সব আম পেকে যাওয়ায় বিপাকে বাগান মালিকরা। সূর্যের চোখ রাঙানি, নাজেহাল উত্তর ও পশ্চিমের জনপদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপের তীব্রতা। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা, নওগাঁ ও রাজশাহী সহ কয়েকটি জেলায় ভ্যাপসা গরম। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে সবারই হাঁসফাঁস অবস্থা। গাছের ছায়ায় কিংবা পানিতে নেমে স্বস্তি খোঁজার চেষ্টা অনেকের, তবে বিপাকে খেটে খাওয়া মানুষ। বৃষ্টি না হওয়ার কারণে গরমটা বেশি, রুমে থাকা যাচ্ছে না, মানে ঘেমে যাচ্ছে। বাইরেও সে একই অবস্থা, ব্যবসা ঠিক মতো করতে পারছি না, প্রচন্ড গরম পড়ছে। শুধু প্রাণীকুল নয়, প্রখরতায় পুড়ছে প্রকৃতিও। কড়া রোদে নওগাঁয় পেকে যাচ্ছে আম। এতে দ্রুত আম নামাতে বাধ্য হচ্ছেন বাগান মালিকরা। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমে গেছে দাম। প্রতিমন নাকফজলি 1300 টাকায় বিক্রি হচ্ছে, আর গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত ও হিমসাগরের দাম কমে এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। যেই জায়গার ন্যাংড়ারই এখনো ডেটা আসেনি, সেই জায়গা খিরসিয়ার সমস্ত রূপালী পর্যন্ত পাইকে যাচ্ছে। যে পরিমাণে ব্যাপারী আসার কথা, সে পরিমাণে ব্যাপারী এখনো সাপারে আসে নাই। গতবার এই আম বেচেছি মনে করো 3500, 3600, নিম্নে 3000, আর সেই আম এখন বিক্রি করতেছি আমরা 1200। এছাড়া হাটগুলোতে প্রকারভেদে 52 থেকে 55 টাকা কেজিতে আম নিচ্ছেন আড়তদাররা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে গরমের তীব্রতায় সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে শিশুরা। জ্বর, ঠান্ডা, অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্তের হার বেড়েছে কয়েক গুণ। পানি শূন্যতায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এই ধরনের সমস্যার সৃষ্টি হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সঙ্গে গরমের তীব্রতা কমার পূর্বাভাস আবহাওয়া অফিসের। জ্বর আসছিল, জ্বরের থেকে বাচ্চার খিঁচুনি উঠছিল, বাবুর ঠান্ডা কাশি, মানে বুক নিচে চাপ যাইতেছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, অতিরিক্ত ঘামে। গরমের এই তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শিশুরা। আর তাই এই সময়টায় হাসপাতালে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি খোসপাছড়ার মতো সমস্যা নিয়ে শিশুরা বেশি আসছেন বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গরম বেশি হতে ঠান্ডা কাশির রোগী আগে যেরকম পেতাম তার থেকে এখন আরো একটু বেশি আসছে। প্রচুর পরিমাণে পানি বা তরল খাবার খাওয়াতে হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে। এই মুহূর্তে ঢাকায় নেই, ফরিদপুর, মাদারীপুর,
এবং রংপুর এবং রাজশাহী বিভাগের সকল জেলাগুলোতে মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। 16 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানান দিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে 22 জুন পর্যন্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ইফটিজিংয়ে মানসিকভাবে বিপর্যস্ত নারী ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতেও। জাতিসংঘ বলছে বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার। বিবিএসের গবেষণা অনুযায়ী গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। ভুক্তভোগীদের 93 ভাগেরই বেশি নিতে পারেন না কোনো আইনি ব্যবস্থা। অপমান ও বিষণ্ণতায় আত্মহত্যাও কম নয়। নারী উত্তক্তকরণ প্রতিরোধ দিবসে আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। ছোটবেলায় মিনা রাজু কার্টুনের এই দৃশ্যটি নিশ্চয়ই মনে আছে। কার্টুনের গল্প থেকে বাস্তব জীবন। প্রতিদিনই উত্ত্যক্তের শিকার হচ্ছেন নারীরা। কেউ প্রতিবাদ করেন, কেউ বা সামাজিক মর্যাদার ভয়ে চুপ থেকে সহ্য করেন অপমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণায় দেখা গেছে গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। প্রতিবেদনে আরও জানা যায়, সহিংসতার শিকার নারীদের মাত্র 7.4% আইনের আশ্রয় নেন। বাকি 93.6% এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। আর 64% ভুক্তভোগীর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা কাউকে বলতেও পারেন না। সম্মানের ভয়ে প্রতিকার না পাওয়ায় মানসিক আঘাত যেমন রয়েছে, তেমনি দীর্ঘমেয়াদে সৃষ্টি হচ্ছে উদ্বেগ, বিষণ্ণতা সহ নানা ধরনের মনস্তাত্ত্বিক রোগ। যখন কোনো একটা ইফটিজিংয়ের শিকার হয় তখন সে এটা খুব সহজেই শেয়ার করাটা হয় না। এতটাই সে মানসিকভাবে আঘাত পেল যে এখান থেকে তার একটা পার্মানেন্ট ট্রমা তৈরি হয়ে গেল। এখান থেকে সে বের হতে পারছে না। ধরন বদলে এখন সামাজিক মাধ্যমেও ইফটিজিংয়ের প্রবণতা প্রবল। জাতিসংঘের পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার হয়েছেন। আইনে শাস্তি বাড়ানো হলেও প্রয়োগের অভাবে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না এই সামাজিক অনাচার। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ সঙ্গী করে এবার রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরার তাড়নায় ঢাকামুখী যাত্রীদের ভিড় এখন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। শনিবারের চাপ এড়াতে একদিন আগেই ফিরছেন অনেকে। যাত্রীদের চোখে মুখে ক্লান্তি থাকলেও ঈদ আনন্দ তা ছাপিয়ে গেছে। নৌ ও রেল পথে স্বস্তির যাত্রা হলেও রাজধানীতে ফিরতে কোথাও কোথাও খানিকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক পথে। ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ফেরা রাজধানীতে। শুক্রবার ভোর থেকেই একের পর এক যাত্রী বোঝাই লঞ্চ ভিড়ে সদরঘাট টার্মিনালে। আলহামদুলিল্লাহ ভালোভাবে গেছি, ভালোভাবে আসছি, ঘুরছি, খাইছি, ফিরছি। আত্মীয় স্বজন বাড়ি গেছি, বেয়ে গেছি, মায়া গেছে, জামাইরা গেছে, বেকারে লই আইছি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেকটা একই চিত্র। গত কয়েকদিনের তুলনায় কয়েকগুণ যাত্রী প্রায় সব ট্রেনে। ফিরতি যাত্রায় বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে বলে অভিযোগ যাত্রীদের। যাত্রী চাপ ছিল, তারপরও ভালোই। ট্রেন লেট ছিল, আধা ঘন্টা 30 মিনিটের মতো লেট ছিল। খুবই মজা করছি, আনন্দ করছি। নৌ ও রেলপথে স্বস্তির যাত্রা হলেও রাজধানীতে ফিরতে কোথাও কোথাও খানিকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক পথে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন অনেকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটির শেষ দিকে তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। বালিয়াড়ি নোনা জলে পর্যটকরা মেতেছেন আনন্দে। তাদের নিরাপত্তায় তৎপর লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। এছাড়া পর্যটকের ঢল নেমেছে রাঙামাটিতেও। ভ্রমণ পিপাসুরা উপভোগ করছেন ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, শুবলং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জলকেলিতে মেতেছেন পর্যটকরা। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট। পর্যটকের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই সৈকতে। বালিয়াড়ি কিংবা নোনাজল, তীব্র গরমেও সবখানে হই হুল্লোড়ে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। একই চিত্র লাবণী পয়েন্ট, কলাতলি বিচেও। ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে শনিবার, তাই সবচেয়ে বেশি পর্যটকের আগমন হয়েছে শুক্রবার। খুবই ভালো লাগছে আর কি, সমুদ্র দেখে খুবই আনন্দিত ফিল হচ্ছে। ঈদের ছুটিতে আমরা এখানে আসলাম, আমরা অনেক আনন্দ করতেছি। কক্সবাজার আসছি অনেকদিন পর, খুব
ভালো লাগতেছে। গত 7 দিনে সৈকত ভ্রমণ করেছেন 8 লাখের বেশি পর্যটক। তাদের নিরাপত্তায় তৎপর জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড সংস্থা। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 3 স্তরে কাজ করে যাচ্ছি। আর আমাদের 3 বিচে 3টে ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা ওয়াচ টাওয়ারে বসে আমরা অবজারভেশন করি। পর্যটকের ঢল নেমেছে হ্রদ, পাহাড় আর মেঘের মিতালিতে ঘেরা রাঙামাটিতে। ভ্রমণ পিপাসুরা উপভোগ করছেন ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এবার ঈদের ছুটিতে জেলায় 150 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। প্রত্যাশার চেয়ে অনেক বেশি পর্যটক আমাদের এখানে এসেছে। এই 10টা দিন কিন্তু রাঙামাটি জেলার কোনো একটি রিসোর্ট, কোনো একটা বোট কোনো খালি নেই। নিয়ার অ্যাবাউট আপনার 120 থেকে 150 কোটি টাকার একটা লেনদেন হয়েছে। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও পর্যটকের ভিড় বেড়েছে। তাহিরপুরের গোল্লাবাড়ি, ওয়াচ টাওয়ার এলাকার হিজল করচ বাগানে নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকরা, মেতেছেন জলকেলিতে। শামিমা শাম্মী, সময় সংবাদ। দুদিন বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়ি। এদিকে হামলার ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। দুদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো সিরাজগঞ্জের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। শুক্রবার সকালে জেলা প্রশাসন, পুলিশ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উন্মুক্ত করে দেন বাড়িটি। পরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দর্শনীয় স্থানটি। আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের গর্বের সম্পদ রবীন্দ্র কাছারি বাড়ি খুলে দিয়েছে। এদিকে হামলার ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। আর এখন পর্যন্ত হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিব। গত 8 জুন বিকেলে পার্কিংয়ের টোকেন দেয়াকে কেন্দ্র করে এক দর্শনার্থী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এরই জেরে 10 জন বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাড়ির এক কেয়ারটেকারকে মারধর করে তারা। এ ঘটনায় শাহজাদপুর থানায় 10 জনের নাম উল্লেখ করে এবং আরও 50 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পদ্মা সেতুতে বাস ও ট্রাক সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। শুক্রবার রাত 11টার দিকে দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, পদ্মা সেতু থেকে নামার সময় 2 নম্বর পিলারের কাছে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। এদিকে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় তুহিন বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুরের খাবার খেতে বসেছিলেন অটোরিকশা চালক বিদ্যুৎ। তখন বন্ধু জনের ফোন পেয়ে না খেয়েই বাইরে চলে যান। রিকশা গ্যারেজের পেছনে কথা কাটাকাটির এক পর্যায়ে বিদ্যুৎকে ছুরিকাঘাত করেন জনি সহ কয়েকজন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান বিদ্যুৎ। পুলিশ বলছে শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। শুক্রবার জুম্মার নামাজ পর নিজ বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করছিলেন বগুড়ার যুবক বিদ্যুৎ। এ সময় মুঠোফোনে প্রতিবেশী বন্ধু জনির ডাক পেয়ে খাওয়া দাওয়া রেখেই বেরিয়ে যান তিনি, কিন্তু ফিরলেন লাশ হয়ে। স্বজনরা বলছেন, কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় রিকশা গ্যারেজের পেছনে বাকবিতণ্ডার জেরে রনি কয়েকজন সহযোগীকে নিয়ে বিদ্যুৎকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ বিচার হয় ভাই। পুলিশ বলছে নিহত বিদ্যুৎ ও অভিযুক্ত রনি একে অপরের বন্ধু। পূর্বের কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। লাশের শরীরে স্ট্যাবের চিহ্ন রয়েছে। কি হয়েছে এটা এখনো আমরা তথ্য পাইনি, এটা ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো। সর্বাত্মক চেষ্টা করছি রনিকে অ্যারেস্ট করার। অভিযুক্ত রনির বিরুদ্ধে সদর থানায় মাদক ও মারধর সহ 5টি মামলা আছে। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। ভোলায় কনে পক্ষের সঙ্গে বরপক্ষের বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ হয়েছে।
এতে আহত হয়েছেন অন্তত 15 জন। শুক্রবার দুপুরে সদর উপজেলার ভেদুরিয়ার শেরি বাংলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের পর স্ত্রীকে আনতে উপহার সহ শ্বশুর বাড়িতে আসেন বর সজীব সহ তার পক্ষের লোকজন। উপহার পছন্দ না হওয়ায় বরপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় কনে পক্ষের। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। বরসহ আহত 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ৩৫ জনকে পুশিন করেছে বিএসএফ। শুক্রবার ভোরে দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুশিন করা হয়। তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বিজিবির, পরে তাদের আটক করে নেওয়া হয় ক্যাম্পে। আটককৃতদের দাবি তারা নড়াইলের কালিয়া থানার বাসিন্দা। অন্যদিকে পঞ্চগড় সদরের গোলাবাড়ি সীমান্ত দিয়ে জোর করে 7 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। এর মধ্যে 3 জন নারী, 2 জন পুরুষ ও 2 শিশু। এছাড়া মৌলভীবাজারের বড়লেখার নতুন পাল্লার থল সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে বিএসএফ। উত্তোলন করা এলাকায় সরকার স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার সকালে সিলেটের গোপালগঞ্জের কৈলাসটিলা যান জ্বালানি উপদেষ্টা। এ সময় 7 ও 2 নম্বর গ্যাস কূপ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, 2টি কূপ থেকে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আমাদের প্রত্যেক বছর প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে, কিন্তু সেই তুলনায় আমরা যেটা নতুন যেটা অ্যাড করতে পারতেছি, তো সেইটা কত বড় জোর 60-70 এরকম। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি ঢাকাতেও আবাসিক গ্যাস বন্ধ করে দিই, কারণ শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসা বাড়িতে তো এটা একটা অপচয়। ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা বিক্রি করে গেল এপ্রিল-মে 2 মাসে 367 কোটি থেকে 480 কোটি টাকা লোকসান গুনেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এমন দাবি করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি। লোকসানি হিসাব কমাতে বাচ্চা উৎপাদনে কৌশলপত্র বাস্তবায়নের পাশাপাশি পোলট্রি বোর্ড গঠনের তাগিদ দিচ্ছে সংগঠনটি। বিশেষজ্ঞরা বলছেন, খামার নিবন্ধনের সঠিক তথ্য ও খামারিরা প্রশিক্ষিত না হলে স্থিতিশীলতা ফিরবে না পোলট্রি শিল্পে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 250 থেকে 260, ব্রয়লার মুরগি 160, এরকম যদি দাম থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। বাজারে মুরগির দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা, অথচ লোকসানের চাপে দমবন্ধ অবস্থার কথা জানাচ্ছেন খামারিরা। ব্যাপক হারে লস হচ্ছে, আমরা খামারিরা মাটির সঙ্গে মিশে যাচ্ছি। গত 2 টিপ তুললাম, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার মুরগি লস হয়ে গেছে। শুধু কি মুরগিরই দাম কমেছে বাচ্চার চাহিদা ও দামও। সম্প্রতি প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে এমনটাই দাবি করেছে মুরগির বাচ্চা উৎপাদনকারীদের শীর্ষ সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি। সংগঠনটির তথ্য, 46 টাকা উৎপাদন খরচের ব্রয়লারের একদিন বয়সী বাচ্চা ডিওসি গেল এপ্রিলে 30 থেকে 40 আর মেতে বিক্রি হয়েছে 8 থেকে 10 টাকায়। সেই হিসাবে সপ্তাহে 1,92 লাখ বাচ্চার বিপরীতে ওই 2 মাসে লোকসান হয়েছে 323 কোটি থেকে 415 কোটি টাকা। একইভাবে প্রায় 43 টাকা উৎপাদন খরচের কালার বার্ডের ডিওসি গেল এপ্রিলে 25 থেকে 35 টাকা আর মেতে বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়। এতে সপ্তাহে 36 লাখ বাচ্চার বিপরীতে ওই 2 মাসে লোকসান হয়েছে 44 কোটি থেকে 65 কোটি টাকা। অর্থাৎ দাম পড়ে যাওয়ায় ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গেল এপ্রিল-মে মাসে লোকসান গুনেছে 367 কোটি থেকে 480 কোটি টাকা। সিন্ডিকেট করে যদি বাচ্চার দাম বাড়ানো যেত তাহলে এই যে শত শত কোটি টাকা লস করতো না, সিন্ডিকেটেরই চেষ্টা করত। বিএবি বলছে, লোকসানের ঝুঁকি কমাতে দরকার বাচ্চা উৎপাদন কৌশলপত্রের বাস্তবায়ন ও সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ। ব্রয়লার বাচ্চা উৎপাদনের কৌশলপত্রটা বাস্তবায়ন হওয়া দরকার, এবং যেটা আমরা পোলট্রি বোর্ডের কথা বলছি বহুদিন থেকে, পোলট্রি বোর্ড বলেন বা ডিএলএস সহ আমরা যদি যৌথভাবে এই সিদ্ধান্তটা নিয়ে কাজটা করতে পারি তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতেও লসের পরিমাণ এইভাবে হবে না, আবার কখনো কখনো এরকম গ্যাপের কারণে আর পণ্যের দামটা তো বেড়ে যাবে না। এই অবস্থায় চাহিদা যোগানের সঠিক হিসাব রেখে বাজারে দাম নিয়ন্ত্রণে খামার নিবন্ধনের পাশাপাশি প্রশিক্ষণ ছাড়া খামারিদের কাছে বাচ্চা বিক্রি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোন সময় কি রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী সাপ্লাই যদি দেই আমরাও কিন্তু লসের সম্মুখীন হব না। ডিএলএস এর উচিত তাদেরকে ট্রেন্ড করা, এবং যাদের ট্রেনিং নাই এবং খামারের রেজিস্ট্রেশন নাই তাদেরকে বাচ্চা না দেয়া।
প্রোটিনের এই সহজলভ্য উৎসকে ক্রেতা বিক্রেতা সকলের জন্য লাভজনক করতে সরকারকে দূরদর্শী কৌশল নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার ইসরায়েলের দিকে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার রাতে তেল আবিব ও জেরুজালেম কেঁপে ওঠে বিস্ফোরণে, আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়। এখন পর্যন্ত কমপক্ষে 15 জন আহতের খবর পাওয়া গেছে। ট্রু প্রমিস 3 নামের এই অভিযানে ইসরায়েলের অনেক সামরিক ও বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তেল আবিব যে যুদ্ধের সূচনা করেছে তার কড়া জবাব দেবে তেহরান। এর আগে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় দেশটির সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েল লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। তেহরান ছাড়াও তাবরিজ সহ দেশটির বিভিন্ন শহরে 200 যুদ্ধবিমান নিয়ে দফায় দফায় চালানো হয় হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেই আক্রমণ করে নেতানিয়াহু বাহিনী। আগাম প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তেহরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের হামলায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। এর মধ্যেই দুই বাহিনীর শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করেছে ইরান। সামরিক বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপোর। পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ইসরায়েলি গণমাধ্যম বলছে, এরই মধ্যে তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে ইসরায়েলের হামলার ঘটনা নিন্দা জানিয়েছে সৌদি আরব, ওমান সহ বিভিন্ন দেশ। জাতিসংঘ মহাসচিবের শঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার মধ্যে এমন হামলা কেবল সংঘর্ষই বাড়াবে। এদিকে যুক্তরাষ্ট্র শুরুতে ঘটনা সম্পর্কে অবগত থাকার কথা অস্বীকার করলেও পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আগে থেকেই জানতেন। ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পর পাল্টা জবাবের ভয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ইসরায়েল। এরই মধ্যে তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে ইরানও। শুরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অস্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে কিছুক্ষণ পরেই হামলার বিষয়ে অবগত ছিলেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেল আবিবের প্রতিরক্ষায় পাশে থাকার আশ্বাস দেন তিনি। এমনকি ইরান যদি যুক্তরাষ্ট্রের দিকে নজর দেয় তার ফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এরই মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিউ ইয়র্কে থাকা ইহুদি স্থাপনা ও ইসরায়েলি বংশোদ্ভূত বাসিন্দাদের নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পুলিশ। ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতির স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ অবস্থায় আন্তর্জাতিক মহল ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি। পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমান এই হামলাকে জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন এবং একপাক্ষিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। এদিকে ইসরায়েল ও ইরানে থাকা নিজেদের নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে চীন। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া বা সামরিক ইউনিট এবং সংবেদনশীল প্রতিষ্ঠানের আশপাশের এলাকা এড়িয়ে চলার নির্দেশনাও দিয়েছে বেইজিং। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে ভয়ঙ্কর নজির বলে মন্তব্য করেছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দপ্তর। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার মধ্যে এমন হামলা কেবল সংঘাত বাড়াবে বলেও সতর্ক করে সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া যাত্রী ও আহতদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহত যাত্রীদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবারের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জনে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার মধ্যেই গুজরাট পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে সোজা চলে যান সিভিল হাসপাতালে। সেখানে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ব্রিটিশ নাগরিক রমেশ কুমার বিশ্বাস সহ আহত ছাত্রদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ নেন। এরপর ঘটনাস্থলে পৌঁছান তিনি। নিজের চোখে দেখেন ঘটনার বীভৎসতা। বৃহস্পতিবার রাতেই উদ্ধারকারীরা বিমানের দুটো ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার করেন। আরেকটি উদ্ধারের জন্য দুর্ঘটনার 1 কিলোমিটার এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছেন। দক্ষ পাইলট থাকার পরেও কেন এমন দুর্ঘটনা ঘটল? যান্ত্রিক ত্রুটি নাকি পাখির সঙ্গে সংঘর্ষ বা নাশকতা? এসব কিছুরই উত্তর মিলবে ব্ল্যাক বক্সগুলো থেকে উদ্ধার হওয়া ডাটা বিশ্লেষণে। বিমান চালক মেডে কল দিয়েছিলেন আগেই। বিমান উড্ডয়নের আগেই তিনি কি বুঝতে পেরেছিলেন কিছু একটা হতে চলেছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এরই মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বংসের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। ডিএনএ পরীক্ষা করে নিহতদের পরিচয় শনাক্ত করতে শুক্রবার থেকেই স্বজনদের রক্তের নমুনা সংগ্রহ শুরু করেছে প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানের বিপক্ষে বিক্ষোভের 7ম দিনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এ পর্যন্ত আটক হয়েছে অর্ধ শতাধিক। শনিবারের বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। লস অ্যাঞ্জেলেসে কারফিউর দ্বিতীয় দিন শেষে গণগ্রেপ্তারে শহর জুড়ে আতঙ্ক আর থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টায় কারফিউ শুরু হওয়ার পর থেকে শহরতলির বিভিন্ন এলাকায় ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। এরপর থেকেই পরিস্থিতি অনেকটা শান্ত হয় শহরের। ট্রাম্প প্রশাসনের সাথে ক্যালিফোর্নিয়া জনপ্রতিনিধিদের বিরোধ আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নয়েমের সাংবাদিক সম্মেলন থেকে ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যালেক্স পারিয়াকে হাতকড়া পরিয়ে বের করে দেন নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গণতন্ত্রের উপর আক্রমণ করার অভিযোগ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস আবারও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই কর্মকর্তাদের শহর ছাড়ার জন্য বলেছেন। এদিকে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা ন্যাশনাল গার্ড ও মেরিন বাহিনীর সদস্যদের বিক্ষোভকারীদের আটকের ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এবারের প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার আলোকে আগামী বছর পবিত্র হজকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও সেবামূলক রূপ দিতে রোড ম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব। হাজিদের যাত্রা যেন আরামদায়ক হয়, এ লক্ষ্য সামনে রেখে নেওয়া হয়েছে বেশ কয়েকটি নতুন উদ্যোগ। মক্কা থেকে আরিফুর রহমানের রিপোর্ট। সম্প্রতি মক্কায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রী ও প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয় 2026 সালের হজের রূপরেখা। বৈঠকে সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন হজ মৌসুমে প্রযুক্তির ব্যবহার হবে আরও বিস্তৃত ও আধুনিক। রোডম্যাপে থাকছে স্মার্ট কার্ড, অ্যাপ ভিত্তিক গাইডলাইন, ই ভিসা প্রক্রিয়া, রিয়েল টাইম তথ্য সরবরাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নিরাপত্তা ও ভিড় ব্যবস্থা নিয়ন্ত্রণ, যা হাজিদের অভিজ্ঞতাকে করবে আরও নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক। 26 সালে বাড়ি ভাড়াকরণ, হাজিদের আবাসন, ট্রান্সপোর্টেশন, ভিসা কার্যক্রম সবগুলো সুন্দরভাবে নিষ্পন্ন হবে। হজের মূল চেতনা ও ধর্মীয় আবেগ অটুট রেখেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় সৌদি সরকার। হাজিদের অভিজ্ঞতা যেন মানসম্পন্ন ও নিরাপদ হয়, সেজন্য এই রোডম্যাপ বাস্তবায়ন হচ্ছে। এদিকে এবারের হজে অংশ নেওয়া বাংলাদেশি হাজিরা ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আগামীর হজ ব্যবস্থাপনাও আরো উন্নত হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন। নিঃসন্দেহে 2025-এর হজ ব্যবস্থাপনা খুব দারুণ ছিল। আমরা যেরকম দেখেছি যে বৃদ্ধরাও খুব সহজে বা স্বাচ্ছন্দ্যে হজ সম্পন্ন করতে পেরেছে। আগামীতে আশা করি আরও ভালো হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারবে। হাজিদের বাসস্থান, খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা অত্যন্ত
খেয়াল করতেছে। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে আগামী 12 নভেম্বরের মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে। 2026 সালের 18 এপ্রিল থেকে শুরু হবে হজের প্রথম ফ্লাইট। প্রযুক্তির যথাযথ ব্যবহারে হজের অভিজ্ঞতা যেভাবে বদলে যাচ্ছে তা শুধু মুসলিম বিশ্বেই নয়, সারা বিশ্বের নজর কেড়েছে। 2026 সালের হজ ব্যবস্থাপনা তা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা। মক্কা থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। আগামী 1 বছরে এই সংস্করণে শক্তিশালী দল গড়াই থাকবে মূল ফোকাস। ফলাফল পেতে টপ অর্ডারের কাছে রান চাইলেন মিরাজ। কথা হয়েছে সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে। পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস সাবেক ক্যাপ্টেনের। তবে যে প্রক্রিয়ায় অধিনায়কত্বের রদবদল হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। উদ্ভট উটের পিঠে দেশের ক্রিকেট, চাইলেই নেওয়া যায় যে কোনো সিদ্ধান্ত, মানতে হয় না ঠিকঠাক নিয়ম নীতিও। একদিন আগেও নাজমুল হোসেন শান্ত জানেন না তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে ওয়ানডে অধিনায়কত্ব। এমনকি বোর্ড প্রয়োজনও মনে করেনি তার সঙ্গে কথা বলার। এখনো জানায়নি, জানাবে ইনশাল্লাহ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানই এখন সর্বেসর্বা। অনলাইনে নামকাও আসতে মিটিং ডেকে পাল্টে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। জানিয়ে উঠেছে নানা প্রশ্ন, যদিও এসব সম্পর্কে খুব একটা অবগত নন নয়া ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল। যখন ওডিআই এবং টি20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে। বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকম ভাবে করতে পারবো না। তবে দলের দায়িত্ব নিয়ে আশাবাদী মিরাজ। লম্বা সময় পর এই সংস্করণে মাঠে নামবে বাংলাদেশ। তারপরও সিরিজ জয়ের প্রত্যাশা টাইগার অলরাউন্ডারের। 1 বছরের মধ্যে দলটা শক্তভাবে গড়ার লক্ষ্য তার। যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। কারণ আপনি দেখেন যে 2 জন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, 1 বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। 9 বছরের ক্যারিয়ারে মিরাজ খেলেছেন মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব, রিয়াদদের অধিনায়কত্বে। তাদের কাছ থেকে অভিজ্ঞতা হয়েছে বেশ, সেটা এখন কাজে লাগানোর পালা। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও হয়েছে আলোচনা। অধিনায়কত্ব পরিবর্তনের প্রভাব পড়বে না ড্রেসিং রুমে। আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের ওই ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। মাশরাফির আন্ডারে আমার ডেবিউ হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি, সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয়। দায়িত্ব পাওয়ার পর শুভকামনা পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হামজা সমিতের পর এবার বয়সভিত্তিক দলেও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বাফুফে। 3 জন ফুটবলারের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে ফেডারেশন। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং জায়ান হাকিমের সঙ্গে আলোচনার খবরটিকে ভিত্তিহীন বলেছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। হামজা সমিতরা বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপিয়ান অঞ্চলের এই ফুটবলারদের অন্তর্ভুক্তিতেই প্রাণবন্ত হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া ফুটবল পাড়া। মাঠমুখী হচ্ছেন দর্শকরাও। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর ফুটবলারদের ওপর আস্থা হারাচ্ছেন না। জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসার সুফল পেতে শুরু করেছে দেশের ফুটবল। এবার একই পথে বয়সভিত্তিক দল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। আন্ডার 23-কে মাথায় রেখে আমি 3-4 জন প্লেয়ারের সাথে কথা বলা শুরু করব। তাদের প্যারেন্টস থেকে অলরেডি আমরা কনসেন্ট পেয়ে গিয়েছি, সো উই উইল স্টার্ট দ্যাট। বাট এখন জাস্ট শুরু হবে এখন ইনশাআল্লাহ। তারা যদি আসেন এবং তাদের পারফরমেন্স যদি ভালো হয়, কোচ যদি কাউকে ন্যাশনাল জন্য নেয় তার ব্যাপার। বাট ন্যাশনাল টিমকে মাথায় রেখে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি কারোর সাথে কথা বলছি। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে মধ্য মাঠে পারদর্শিতা দেখিয়েছে লাল সবুজ বাহিনী। তবে এই ম্যাচে ভালো মানের স্ট্রাইকারের অভাব টের পেয়েছে বাংলাদেশ। তাই এবার নতুন করে
স্ট্রাইকারের খোঁজে বাফুফে। এখন আমাদের মিডফিল্ড খুব ভালো, সেদিন আমাদের উইঙ্গাররা কিন্তু খুবই ভালো করেছে, মানে বোথ দ্য উইংস উই ওয়ার ভেরি অ্যাক্টিভ। বাট ইয়েস, পারহ্যাপস ইয়াং টিম থেকে যারা আছে ডেফিনেটলি সেখানে আমরা উই উইল লুক ফর দ্য বেস্ট স্ট্রাইকার্স। বাইরে থেকে যারা আসার চিন্তা ভাবনা করছে সেখানে যদি আমরা কাউকে পটেনশিয়াল দেখি তাদেরকেও আমরা ডাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ব্যবস্থাপনায় সুনাম কুড়িয়েছে বাফুফে, তবে একটি উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর কর্মকাণ্ডে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই অক্টোবর ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। যারাই যে কোনো ধরনের বিশৃঙ্খলা করবে ডেফিনেটলি উই উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম, কোনো সন্দেহ নাই। ল অ্যান্ড অর্ডার যেভাবে পারমিট করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে যা করে করবো। বাট আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ অক্টোবর মাসে ডেফিনেটলি এই ধরনের কোনো রকম ঘটনা ঘটবে, সেটা আমাদের কাম্য নয়। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর গুঞ্জন শোনা যাচ্ছে, তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি। ইটস অ্যান অ্যাবসলিউট ফেক নিউজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগে জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের একান্ত বৈঠক শেষে যৌথ ঘোষণা। শিগগিরই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ইসি। দুই নেতার বৈঠকে কেটে গেছে অনিশ্চয়তা, এখন বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান মির্জা ফখরুলের। কেবল একটি দলের সঙ্গে আলোচনা করে সরকারের যৌথ ঘোষণায় আপত্তি এনসিপির। এবার ইসরায়েলে পাল্টা আঘাত ইরানের। তেল আবিব জেরুজালেমে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত 15। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।